হলো হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর কি করে আজকে ভগবান হলেন, তিনি কি এমন কাজ করেছেন যার জন্য এবং কিভাবে এই মতুয়া ধর্মের সৃষ্টি হলো, তিনি কেন আজকে এই যে মতুয়া ধর্ম অবলম্বীরা কেন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে মানে পিছিয়ে পড়া। নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যে বিষয়টা এই যে মতুয়া ধর্ম অবলম্বীরা কেন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে মানে, পিছিয়ে পড়া সমাজের মানুষ কেন আজকে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে ঈশ্বর বলে মানে, ভগবান বলে মানে, এর কারণটা কি, তিনি কি করেছেন, তিনি কাকে বাঁচিয়েছেন, এই প্রশ্ন অনেকের মনে জাগতে পারে। দেখুন, সর্বপ্রথম বলতে চাই যে তিনি একটা নয়, দুটো নয়, পাঁচটা মানুষ নয়, তিনি সমগ্র পিছিয়ে পড়া জাতিকে তিনি বাঁচিয়েছিলেন। এই নমশূদ্র পিছিয়ে পড়া মৃতপ্রায় জাতি, এই মৃত জাতিকে তিনি বাঁচিয়েছিলেন। তিনি একজন, দুজন, তিনজন নয়। এই ইতিহাসটা জানতে গেলে আমাকে একদম প্রথম থেকে বিষয়গুলো জানতে হবে। এই জন্য আমি অনুরোধ করবো আপনাদের ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং মতুয়া ধর্ম সম্পর্কে বিশেষ কয়েকটি আমাদের বিষয় যেটা জানা উচিত, সেই বিষয়গুলো আজকে আমি আলোচনা করবো আপনাদের সামনে। তো আপনাদের অনুরোধ করবো ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখুন। আমাদের এই নমশূদ্র সমাজের অনেকেই আছেন, যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ অনেকেই আছেন, কিন্তু আজকে এই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের ইতিহাসটা কিন্তু তাদের জানা নেই। এবং কেন জানা নেই সেখানে সেই বিষয়গুলো আলোচনা হবে। তো দেখুন, একদম শুরু থেকে দেখুন। তো বিষয়টা শুরু হয়, তখন সময়টা ছিল ব্রিটিশ পিরিয়ড, 1800 শতকে। তো জগৎপিতা গুরুচাঁদ ঠাকুরের জন্ম হয় 1846 খ্রিস্টাব্দে 13ই মার্চ। এবং জগৎপিতা হরিচাঁদ ঠাকুর তিনি হলেন মতুয়া ধর্মের প্রবর্তক বা প্রতিষ্ঠাতা। তিনি কেন প্রতিষ্ঠাতা করেছিলেন? কারণ এই সমাজে, অর্থাৎ ওই সময়ে নমশূদ্র যাদের এখন বলছি, এদের বলা হতো চন্ডাল, চাড়াল, পিছিয়ে পড়া, অসুচ বলে বলা হতো। অর্থাৎ এদের কোনো অধিকার ছিল না কোনো জায়গায়, এবং এদের উপরে শাস্ত্রীয় শোষণ হতো। কাদের দ্বারা? এই ব্রাহ্মণ্যবাদীদের দ্বারা। তো এই ব্রাহ্মণ্যবাদীরা এদের শাসন করতো এবং সেটাকে দেখে শোষণ করতো আর কি। সেইটা থেকেই হরিচাঁদ ঠাকুর নিজে এই মতুয়া ধর্মের প্রবর্তন করেন, মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা করেন। তিনি মতুয়া যে ফিলোজফি, মতুয়া যে দর্শন, তিনি প্রত্যেকের মধ্যে প্রচার করেন এবং তার ফলেই কিন্তু সৃষ্টি হয় এই মতুয়া ধর্ম। তো এই মতুয়া ধর্ম অবলম্বী তিনি সর্বপ্রথম কোথা থেকে, এই মতুয়া ধর্মের মানুষ কেন আজকে, কিভাবে তারা এসেছে, তাদের ইতিহাস জানতে গেলে এটা দেখতে হয়। তো বিষয়টা হলো, গুরুচাঁদ ঠাকুর তখন ছোট। তো সেই সময় হরিচাঁদ ঠাকুর তিনি গুরুচাঁদ ঠাকুরের হাত ধরে স্কুলে ভর্তি করার উদ্দেশ্যে রওনা দেয় এবং স্কুলে নিয়ে যায়। এবং সেই সমসাময়িক সময়ে স্কুলগুলোর যে একমাত্র পড়াশোনার অধিকার ছিল এই ব্রাহ্মণ্যবাদীদের, শূদ্রদের কোনো অধিকার ছিল না। সেটা আমরা বেদ থেকেও দেখেছি যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অর্থাৎ শূদ্রদের একটাই কাজ ছিল, সেটা হলো 3 বর্ণের সেবা করা। অর্থাৎ এই যে এসসি, এসটি, ওবিসি যারা, এদের কাজ হলো 3 বর্ণের সেবা দাসত্ব করা। তো যে কারণে ভর্তি যখন হতে আসে, তো তখন বলা হয় যে শূদ্রের আবার কিসের শিক্ষা, শূদ্রের তো কোনো অধিকারই নেই। ব্যঙ্গ করে কথাগুলো বলা হয়। কিন্তু হরিচাঁদ ঠাকুর তিনি থেমে থাকেননি, তিনি অনেক দুঃখ কষ্ট পায় এই কথা শোনার পরে। কিন্তু তিনি প্রচেষ্টা করে যান, তিনি যে কোনো মূল্যে গুরুচাঁদ ঠাকুরকে শিক্ষা অর্জন করাতেই হবে, এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়। এবং তারপর তিনি কি করেন, শেষমেশ কোনো উপায় না পেয়ে মুসলমানদের মক্তবে তিনি গুরুচাঁদ ঠাকুরকে ভর্তি করান। এবং সেখানেও এই বর্ণ হিন্দুরা কিন্তু থেমে থাকেননি, তারা কিন্তু আমার জগৎপিতা গুরুচাঁদ ঠাকুরকে 6ষ্ঠ শ্রেণীর বেশি পড়াশোনা করতে দেয়নি, এখানেও থামেনি। এবং তারপরে গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরকে দীর্ঘ 13 বছর একঘরে করে রাখা হয়। কিন্তু এই 6ষ্ঠ শ্রেণীর শিক্ষা নিয়ে গুরুচাঁদ ঠাকুর বুঝেছিলেন যে এই সমগ্র মৃতপ্রায় জাতি, ঘুমন্তপ্রায় জাতিকে যদি জীবিত করতে হয়, সেটা একমাত্র পারে এই শিক্ষা। যে শিক্ষাই পারে এদের প্রকৃত চোখ খুলে দিতে, এই অন্ধকারময় জগৎকে আলোকিত করতে। তিনি তাই তো বলেছিলেন, একটা কথা বলেছিলেন যে খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই। এই কথাটা কেন বলেছিলেন? তিনি দেখেছিলেন যে শিক্ষা অর্জন করলে সে একটা দিন ভালো জায়গা পৌঁছাবেই। শিক্ষা সবসময় সভ্যতার উন্নতি করে। শিক্ষার জন্যই আজকে মোবাইল চালাতে পারছি, শিক্ষার জন্যই আজকে আমরা কথা বলতে পারছি, শিক্ষার জন্যই আমাদের সমাজটা এত সুসংগঠিত। তাহলে যাদের মধ্যে শিক্ষা নেই তাদের যদি দেখা হয়, এখন যদি আমি বলি ভারতবর্ষের যে আন্দামান নিকোবর, সেখানে যাবেন, সেখানে কিন্তু এখনো বন মানুষ রয়েছে, তাদের মধ্যে কিন্তু শিক্ষা নেই। এবং অনেক জাতি, পিছিয়ে পড়া জাতি রয়েছে, তাদের মধ্যে শিক্ষা নেই। দেখবেন তাদের কেমন কালচার। তো শিক্ষা মানুষকে সুসংগঠিত করে এবং সেই জন্য তিনি বারবার প্রচেষ্টা করেছেন শিক্ষার দিকে এগিয়ে আসার জন্য। এবং তাই তো তিনি বলেছিলেন যে শিক্ষায় চেতনা আনে বিজ্ঞজনে কয়, চেতনায় বিপ্লব আসে নাহিত সংশয়, বিদ্যাহীন নর যেন পশুর সমান, বিদ্যার আলোকে প্রাণে জলে ধর্মজ্ঞান। তো এই বিদ্যা যদি আমরা গ্রহণ না করতে পারি, তাহলে আমাদের চেতনা আসবে না, এবং চেতনা না আসলে আমরা কোনোদিন একত্র হতে পারবো না। তাহলে এই কথাটাই কিন্তু বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যে এডুকেট, এজিটেট, অর্গানাইজ। তো আমাদের যদি সুসংগঠিত হতে হয়, তাহলে আমাকে প্রথম কাজ শিক্ষা অর্জন করা। এবং এইখানে একটা কথা বলে যাই, যেখানে আরেকটা কথা বলেছেন যে শিক্ষাহীন নর যেন পশুর সমান। এটা অনেকে মনে করবেন যে আমি তাহলে পশুর মতো হয়ে গেলাম। এটা কেন বলা হয়েছে ভাবুন। আজকে দেখবেন যে মানুষটা শিক্ষা গ্রহণ করেনি, সেই মানুষটার অবস্থানটা একটু দেখবেন,
সে কতটা পরিশ্রম করছে একদম পশুর মতো, কিন্তু তার দাম কিরকম, তাকে দাম দেওয়া হয়, তাকে ভ্যালু দেওয়া হয়। কিন্তু একজন শিক্ষিত সমাজের একজন শিক্ষিত মানুষ, তিনি কি কতটা কষ্ট করেন না, কিন্তু তারপরেও তিনি মূল্য পান কতটা, ওই কষ্ট করা মানুষ থেকে অনেক বেশি মূল্য তিনি উপার্জন করেন এবং পান। এই যে আমি কথা বলছি, এই সবকিছু কিন্তু শিক্ষার জন্যই। আজকে কথা বলতে, মোবাইল চালাতে পারছি, ন্যূনতম যা কিছু করতে পারছি, এটা শিক্ষার জন্য। যাদের মধ্যে শিক্ষা নেই তারা কিন্তু এসব কিছু করতে পারবে না। তাহলে শিক্ষাটা কত বড় একটা বিষয়। কিন্তু সেই শিক্ষা থেকে মানুষকে মানে কিভাবে বের করে দেওয়া যায় এডুকেশন থেকে, সেই প্রচেষ্টা কিন্তু এখনো চলে আসছে। তো যেটা বলছিলাম, তাহলে তিনি বুঝেছিলেন যে শিক্ষায় এই মানব জাতিকে একমাত্র দিশা দেখাতে পারবে। এবং তিনি কি করলেন, এই ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা নিয়ে তিনি কিন্তু থেমে থাকেননি, তিনি ভয় করেননি, তিনি প্রচেষ্টা চালিয়ে গেছেন। তিনি সর্বপ্রথম ওরাকান্দিতে স্কুল প্রতিষ্ঠা করেন 1880 সালে, এবং সেই বিদ্যালয়টি পরে উচ্চ বিদ্যালয়ে পরিবর্তিত হয় ডক্টর সি এচ মিট সাহেবের তত্ত্বাবধানে। তো তারপরেও তিনি থেমে থাকেননি আমাদের এই সমাজের জন্য। তো তখন তো ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ ছিল, অর্থাৎ বাংলা, পাকিস্তান, ভারত সব এক ছিল। তো তিনি কি কি করেছেন, কতগুলো, তিনি গুরুচাঁদ ঠাকুরের অনুসারীদের নিয়ে, অনুগামীদের নিয়ে তিনি সর্বপ্রথম নয়, প্রেসিডেন্সি ডিভিশনে তিনি 569টা স্কুল স্থাপন করেন। এবং তারপরে তিনি কি করেন, আরো স্কুল প্রতিষ্ঠা করেন। কোথায়? তিনি এই বর্ধমান ডিভিশনে 246টা স্কুল প্রতিষ্ঠা করেন সাঁওতাল এবং আদিবাসীদের জন্য। এবং তিনি ঢাকা ডিভিশনে এই নমশূদ্র জাতির জন্য 1067টা স্কুল করেন। এতগুলো স্কুল করার পরেও তাহলে ভাবুন, যে মানুষটা কিন্তু একটা দুটো মানুষকে বাঁচায়নি, তাহলে কত মানুষকে, সমগ্র জাতিকে বাঁচিয়েছে, জাতির চোখ খুলে দিয়েছে। তো একটা মানুষ যার মধ্যে শিক্ষা নেই, সে সত্যি একটা জীবিত মানুষের মতো নয়। সে কি জীবিত প্রকৃতভাবে? সে অনেক কিছু দেখতে পায় না, তার সামনে অনেক কিছু ঘটে যায়, সে বলতে পারে না। তাহলে একটা জীবিত মানুষের কাজ কি? সে তো সবকিছু দেখতে পারবে, বলতে পারবে, বিচার করতে পারবে, কিন্তু সে যদি তা না পায়, তাহলে সে কি মৃতর সমান কি নয়? তাহলে আমরা আজকেও দেখতে পাই যে ট্রেনের লাইনের আশেপাশে অনেকেই আছেন যারা শিক্ষা গ্রহণ করেনি, তাদের কি দুর্দশা, কি অবস্থা তাদের। তো আমাদের জাতি, এই জাতির জন্য তিনি এতটা কাজ, যার জন্য আজকে আমরা শিক্ষা অর্জন করতে পারছি, যার জন্য আমাদের জীবনটা আজকে স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ হয়েছে। তিনি যেটা বলছিলাম যে তিনি তাহলে এতগুলো স্কুল করেছেন, তারপরও সেই মানুষটার ইতিহাস কেন নেই? প্রশ্ন এখানে, কেন নেই আপনারা ভেবেছেন? তাহলে এটা কি সেই শুধু জাতিগত কারণেই আজকে তাকে, সেই মানুষটার ইতিহাসে নেই? কিন্তু একইভাবে যদি আমরা দেখি, বিদ্যাসাগর তিনি মহৎ কাজ করেছেন, অনেক কাজ করেছেন। তিনি 35টা স্কুল স্থাপন করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই মানুষটাকে বিদ্যাসাগর রূপে আখ্যায়িত করা হয়। কিন্তু আমার গুরুচাঁদ ঠাকুর, যিনি এতগুলো স্কুল করলেন, এত কিছু করলেন, কিন্তু সেই মানুষটার নাম ইতিহাসে তো নেই। তাহলে সেই মানুষটাকে কি দেওয়ার দরকার ছিল উপাধি? কিন্তু যে মানুষটার কোনো ইতিহাসে আমরা পাই না, তাহলে এটাকেই বলে হচ্ছে ব্রাহ্মণ্যবাদ। এর জন্য কিন্তু, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিন্তু এখানে কোনো দোষ নেই। তিনি কিন্তু অক্লান্ত প্রচেষ্টা করেছেন, এসব ধর্মান্ধ মানুষের বিরোধিতা করেছেন। তিনিও কিন্তু শেষ বয়সে সর্বশান্ত হয়ে গেছিলেন। তাহলে একদল মানুষ তারা প্রচেষ্টা করে যাচ্ছে এখনো পর্যন্ত অন্ধবিশ্বাসের জাল দিয়ে মানুষকে আবদ্ধ করে রাখার এবং শিক্ষা থেকে বহিষ্কার করা। আজকে একটা কথা, যেটা হলো আজকে শিক্ষা আমাদের কি করে, বিজ্ঞান আমাদের কি করে, যে বিজ্ঞানের জন্যই কিন্তু আজকে আমরা কথা বলতে পারছি। যারা এই যে এখনো পর্যন্ত অন্ধবিশ্বাস ছড়াচ্ছে, তারাও কিন্তু বিজ্ঞানকে ব্যবহার করেই তারা যে ইনকাম করছে, তারা যা কিছু করছে, প্রত্যেকটা কিন্তু এই বিজ্ঞানের অবদান। তারপরেও তারা বিজ্ঞানকে ঘৃণা করে, বিজ্ঞানকে মানতে চায় না। দেখবেন আজকে ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বের এত মানুষ উপকৃত হয়েছে এই কিসের জন্য? ইউটিউব, ফেসবুকের জন্য। আজকে অনেকে জীবনে কিন্তু, যাদের কোনো কিছু ছিল না, তারা কিন্তু এই ইউটিউব এবং ফেসবুকের জন্য তাদের জীবনটা স্বাচ্ছন্দ্যে ভরে যাচ্ছে, স্বাচ্ছন্দ্যে ভরে উঠেছে। তাহলে বিজ্ঞানের দান কতটা ভাবুন। আজকে আমাদের ভারতবর্ষের মানুষও সেই দানটা, সেই অবদানটা আজকে আমরা নিচ্ছি, এবং সেই যে বিজ্ঞানটাকে আমরা ব্যবহার করছি, সেখান থেকে আমরা ভালো ফল পাচ্ছি। আজকে শুধু কি বলবো, এই বিজ্ঞানের অবদান শিক্ষা ক্ষেত্রে দেখো, শিক্ষার জন্যই কিন্তু বিজ্ঞান, আর বিজ্ঞানের জন্যই বিজ্ঞান কিন্তু মানুষের উন্নয়নে। তাহলে ভাবুন, আজকে সেইগুলোকে যদি আমরা বলি, সেটা বাদ দিয়ে যদি আমরা অন্ধবিশ্বাসের মতো কুসংস্কার মেনে চলি, সেটা কতটা ভালো হবে এই সমাজের জন্য। তাহলে ভাবুন, সেই আমেরিকার কোম্পানি, সেই কোম্পানি থেকে আমাদের ভারতবর্ষের মানুষও উপকৃত হচ্ছেন কিসের জন্য? শুধু বিজ্ঞানের জন্য। এই ফেসবুক, এই ইউটিউব, তাহলে ভাবুন, ইংল্যান্ড থেকে তৈরি করছে একটা কোম্পানি, সেই কোম্পানির হয়ে আমাদের ভারতবর্ষ কেন, সমগ্র বিশ্বের মানুষ উপকৃত হচ্ছে। তাহলে বিজ্ঞান কতটা উন্নত করতে পারে মানুষের এই সমাজকে, দেশকে, পুরো বিশ্বকে। কিন্তু সেটাকে আমরা এখনো কি করছি? এখনো আমরা সেটাকে মানতে পারছি না। তাহলে আমরা দেখলাম যে গুরুচাঁদ ঠাকুরকে কেন ঈশ্বর বলে, কেন ভগবান বলেন এই মতুয়ারা, পিছিয়ে পড়া সমাজের মানুষটা কেন বলেন। তাহলে সেই মানুষটা কত বড় অবদান, কিন্তু তারপরেও সেই মানুষটাকে আজকে দূরে সরিয়ে রাখা হয়েছে ইতিহাস থেকে। এই কারণগুলো আমরা দেখলাম। তো এইগুলো যখন আমাদের প্রত্যেকের জানা উচিত। আসলে একটা কথা কি, আমরা যদি কখনো আমাদের জাতির ইতিহাস না জানি, এসসি, এসটি, ওবিসি,
বিশেষ করে তারা যদি আজকে জাতির ইতিহাস না জানে, তারা কখনো মানে তাদের ইতিহাস যদি না জানে, তারা কখনো ইতিহাস গড়তে পারবে না। এই জন্য আমাদের উচিত আগে আমাদের ইতিহাসটাকে অধ্যয়ন করা। এবং এখনো অনেক কৌশল করা হচ্ছে ইতিহাসটাকে সরিয়ে দেওয়ার, প্রকৃত ইতিহাসটাকে বাদ দেওয়ার। কারণ ইতিহাস যাদের দ্বারা লিখিত হচ্ছে, তারা কি লিখেছে আমার হরিচাঁদ ঠাকুর, আমার গুরুচাঁদ ঠাকুরের ইতিহাস? কেন লেখেন? এত বড় অবদান যে মানুষ, যে মহামানবের, কেন লেখা হয়নি? তাহলে বুঝে নিতে হবে। তাহলে আজকে কিন্তু আমরা সেই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের জন্যই এই পিছিয়ে পড়া সমাজের মানুষ এত সুন্দরভাবে উপকৃত হয়েছি, কিন্তু আমরা কজন জানি সেই ইতিহাস? কজন জানি? আমরা ডাঙ্কা, কাশি, মাতাম এইগুলো নিয়ে ব্যস্ত আছি, কিন্তু প্রকৃত ইতিহাস আজকে কোন মানুষটা এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের দিনটাকে পালন করেন এবং মানুষের মধ্যে জানায় যে আমরা কিভাবে এলাম? কজন জানায়? কজন জানে ইতিহাস? এই জন্য আমাদের প্রথম কাজই হলো শিক্ষা অর্জন করা। শিক্ষা অর্জন না করলে আমরা কখনো জানতেও পারবো না। আজকে আমার সামনে একটা বই দিয়েছে পড়ার জন্য, আমি অশিক্ষিত, আমি পড়তে পারবো না, তাহলে আমার কি হবে? তাহলে আমি অন্ধের সমান। তাহলে আমাকে শিক্ষার জন্য, তাহলে ভাবুন আজকে কারা আমাদের শিক্ষার জন্য প্রচেষ্টা করেছে, কারা আজকে আমাদের শিক্ষা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে। আজকে ভারতবর্ষের মতো দেশে স্কুল বন্ধ হতে চলেছে, আর সে কিসের স্কুল? সব সব কিন্তু এই সরকারি স্কুল। তাহলে ভাবুন আজকে সেই সরকারি স্কুলে কারা পড়াশোনা করে? তাহলে বলতে হয় না যে সরকারি স্কুলে কারা পড়াশোনা করে? আপনারা সকলেই জানেন, আমরাও জানি। তাহলে এদের পড়াশোনার বিরোধিতা করা হচ্ছে নিশ্চয়ই। তা নাহলে কেন বন্ধ করা হচ্ছে স্কুলগুলো? এখানে কারা পড়াশোনা করে? এখানে আমাদের বুঝে নিতে হবে। তারা প্রচেষ্টা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে কি করে এই অনুন্নত জাতিকে এখনো পিছিয়ে ফেলা যায়, পিছনে রাখা যায়। তো আমাদের প্রচেষ্টা একটাই, যে কোনো মূল্যে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের ছেলে মেয়েকে যে কোনোভাবে শিক্ষা অর্জন করাতে হবে, তার জন্য যত কষ্ট করতে হয় করতে হবে। তো এই কথাটাই বলতে চাই। এবং আর একটা বিষয় তিনি বলেছিলেন, দেখো শিক্ষা না গ্রহণ করলে কি হয়। তিনি অনেক কথা বলেছেন, সব কথাগুলো আমার অতটা নেই, মাইন্ডের মনে নেই। বিষয়টা তিনি বলেছিলেন যে সংখ্যা বলে বলি আমরা সকলেই, তাতে কি বা আসে যায়? হ্যাঁ, সংখ্যা বলে বলি আমরা সকলেই, তাতে কি বা আসে যায়? বিদ্যাহীন বলে ছলে বলে কলে মোদের চড়িয়ে খায়। বিদ্যা আছে যাহার, বুদ্ধি তাহার, দেহবল কিছু নয়। তাহলে ভাবুন আজকে দেখবেন আমাদের সমাজে একদল মানুষ, তারা অশিক্ষিত, শিক্ষা অর্জন করেনি, তারা কিন্তু একজনের উপর ডিপেন্ড করতে হয়। কোনো সরকারি কাজ বা যে কোনো কাজের জন্য এই শিক্ষিত মানুষটার কাছে যেতে হয়, যে দাদা এটা একটু করে দিন, এটা একটু করে দিন। তাহলে ভেবেছেন, এবং সে যেভাবে বলবে সেভাবে আমাকে চলতে হয়। কারণ আমার মধ্যে তো শিক্ষা নেই, আমি তো বুঝতে পারবো না কোনটা সঠিক কোনটা ভুল। এই জন্য তিনি বলেছেন। আবার তিনি বলেছেন যে গায়ের বল আছে একটা মানুষের, সেই বল দিয়ে কোনো কাজ হবে না। শিক্ষা এমন বল তৈরি করতে পারে, একটা বিকলাঙ্গ ছেলে সে শিক্ষা অর্জন করেছে, তার দেখবে 3-4টে করে গার্ড রয়েছে পিছনে, কিন্তু আমার পা রয়েছে, হাত রয়েছে, আমার একটা গার্ড নেই। তাহলে আমার কি হবে? এই বল দিয়ে, হাতের বল দিয়ে, গায়ের বল দিয়ে আমার কি হবে? এখানে বুঝে নিতে হবে। এই জন্য যে কোনো ভাবে আমাকে শিক্ষা অর্জন করতে হবে, এবং সেই প্রচেষ্টাটাই কিন্তু আমাদের গুরুচাঁদ, মানে জগৎপিতা গুরুচাঁদ ঠাকুর, জগৎপিতা হরিচাঁদ ঠাকুর করেছেন। যার জন্য তিনি শুধু ছেলেদের জন্য না, মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওরাকান্দিতে। তাহলে ভাবুন। আর এই যে যে স্কুল করেছেন তিনি, এই স্কুলগুলো শুরু করেছিলেন কিন্তু 1931 সালে, এই যে স্কুলগুলো বললাম। তাহলে ভাবুন আজকের সময় দাঁড়িয়ে কজন জানে এসব বিষয়? এবং এগুলো জানানোর দরকারও নেই, এগুলো জানলে তো সঠিকটা আপনি জানবেন, তখন তো আপনি বলতে শুরু করবেন। এই জন্য যাতে করে আপনার মুখটা বন্ধ করে দেওয়া যায়, তাই জন্য ইতিহাসগুলোকে তুলে ফেলা হচ্ছে। আরো অনেক ইতিহাস আছে, সেসব আমি এক এক করে আপনাদের সামনে নিয়ে আসবো। এবং আপনাদের অনুরোধ করব, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা আপনারা নতুন, এবং যারা আমার পুরনো ভাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার ভালোবাসা। এবং অবশ্যই সঙ্গে থাকুন, অবশ্যই অভিমত জানান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।